যে মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে থাকবে তারা যে কোনো লড়াইকে মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী করেই তারা লড়বে, এটাই বাস্তবিক সত্য। এক একটা ছবি দেখছি, মানে গুলি চলছে, গোটা গোপালগঞ্জ একেবারে নিস্তব্ধ, চারিদিকে সেখানে শুনশান পরিস্থিতি। বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মহিলাদের মিছিল তার মধ্যে বেরিয়েছে, তারাও চাইছে সমান অধিকার। এই ঘটনা যখন দেখলাম, তারপরে দেখলাম মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল। তার কারণ ব্যাপকভাবে স্টোন পেল্টিং করা শুরু করলো, পাথর ছুটতে শুরু করলো ছাত্রলীগ, যুবলীগ। এমনি একটা মেকানিক্যালি মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধরে নিয়ে বয়ে নিয়ে বেড়ানো। কিন্তু যখন আর কি সত্যিকারের রণাঙ্গনে নামতে হয়, তখন বেরিয়ে আসে অন্য রূপ। সেই রূপটা কিন্তু দেখা গেল। একজনকে তো দেখা গেল এমনভাবে তাকে গ্রেপ্তার করেছে, ধরা পড়ে গেছে, সে তখন আহত, মাটিতে শুয়ে রয়েছে, যে আসছে সেনাবাহিনী বুট দিয়ে লাথি মারছে তাকে। গোটা বাংলাদেশে মানুষের জন্য কোন জাস্টিসটা আপনারা এনে দিতে পেরেছেন? পারেননি। বাংলাদেশে আজ গোপালগঞ্জে পরাক্রম দেখা গেল আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের। আগে থেকে ঘোষণা দেওয়া ছিল জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যুত্থানকে স্মরণ করার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় পদযাত্রা হবে। কিন্তু পাল্টা হুঁশিয়ারি আগেই দিয়ে দিয়েছিল যে এনসিপিকে এখানে সভা করতে দেবে না ছাত্রলীগ, যুবলীগ। তারা একেবারে মরিয়া, মরণপণ তাদের হচ্ছে প্রতিজ্ঞা ছিল। এবং দুদিন ধরে একটা ঢাক ঢাক গুড়গুড় ছিল। আজকে যে ভিডিও ফুটেজগুলো দেখছি, বাংলাদেশের যারা প্রচলিত যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে, ডিজিটাল সংবাদ মাধ্যম রয়েছে, তারা লাইভ কাভারেজ দেখাচ্ছে। এবং সেই কাভারেজে দেখতে গিয়ে ঠিক এই কথাটাই বারবার বললাম, যে মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে থাকবে তারা যে কোনো লড়াইকে মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী করেই তারা লড়বে, এটাই বাস্তবিক সত্য। ধরা যাক আজকের ভিয়েতনাম অত্যন্ত শক্তিশালী একটি ভিয়েতনাম। শুল্ক যুদ্ধ হয়েছে না, আমেরিকা যেরকম শুল্ক চাপিয়ে দিয়েছিল ভিয়েতনাম সবার আগে অ্যান্টিসিপেট করতে পেরেছিল বলেই ভিয়েতনাম সবার আগে আমেরিকার সাথে আলাপ আলোচনায় বসে জায়গাটাকে ঠিকঠাক করে নিয়েছে। কারণ জানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কীভাবে লড়তে হয়। ঠিক তেমনিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে যতক্ষণ অবধি আওয়ামী লীগ ধারণ করে থাকবে, ততক্ষণ অবধি তাদের লড়াইয়ের একটা অন্যরকম সৌকর্য থাকবে। আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিটা হচ্ছে একটা এনসিপির কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এনসিপির কাছে এই চ্যালেঞ্জটা যেটা ছিল যে তারা সারা দেশ জুড়ে, বাংলাদেশ জুড়ে তারা পদযাত্রা করছে, কিন্তু গোপালগঞ্জ, পারলে টুঙ্গিপাড়া অবধি তারা যদি সেইখানে গিয়ে নাই পৌঁছতে পারে, তাহলে আর কি হলো? বাস্তিল দুর্গ রক্ষা করার মতো আজকে আওয়ামী লীগ রক্ষা করতে পেরেছে, তবে ক্ষয়ক্ষতিও হয়েছে। সেনাবাহিনী প্রথম দিকে কোনো অ্যাকশানে ছিল না, কিন্তু যখন অ্যাকশানে নামলো, সে ভয়ঙ্কর সেই অ্যাকশান। এক একটা ছবি দেখছি, মানে গুলি চলছে, গোটা গোপালগঞ্জ একেবারে নিস্তব্ধ, চারিদিকে সেখানে শুনশান পরিস্থিতি। এবং যারা ব্যাকট্র্যাক করে ক্যামেরা করতে করতে এগোচ্ছেন, যে সাংবাদিকরা, চিত্র সাংবাদিকরা, দেখা যাচ্ছে যে মিলিটারির গাড়ি এগোচ্ছে এবং রাস্তা খানা খন্দে ভরা। বোঝা গেল আর কি গোপালগঞ্জের রাস্তাঘাটে 10 মাসে কোনো হাতি দেয়নি, মানে চুলোই যাক, যেহেতু ওটা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এবং যেটা শেখ হাসিনারও স্মৃতি বিজড়িত। তাই ফ্যাসিবাদের দোসর এই স্টিগমাটাইজ করে সেই জায়গাকে কি অবস্থার মধ্যে রয়েছে সে ছবিও দেখলাম। এবং দেখলাম যে খানাখন্দতে হচ্ছে, জলের তোর, তারপর হচ্ছে
এনসিপি সেখানে মঞ্চ বেঁধেছিল, লাল রঙের সব চেয়ার পেতেছিল, মনে হয় ইনকিলাবি মঞ্চও তাদের সঙ্গে ছিল, লাল চেয়ার পাতা ছিল, এবং তারপর সেই চেয়ারে এসে ভাঙচুর করে এবং স্থানীয় যারা এনসিপি তারা পলায়ন করে তারা মিডিয়ার সামনে তখন বাইট দিতে শুরু করে, বলতে থাকে যে আওয়ামী লীগ কী কী করছে। এবং ততক্ষণে তাদের কাছে খবর এসে গেছে, সার্জিস আলমের আইফোন থেকে খবর এসেছে যে ভাই আমরা আসছি, কোনো অসুবিধার কিচ্ছু নেই, এসছি, তারপর দেখছি। তারপর দেখলাম কাট টু শট, তারপর দেখলাম মঞ্চের উপর উঠছে এবং গাড়ি থেকে নেমে হাতা গোটাতে শুরু করেছে রিডিকুলাস ডিজাইনের, না ভুল বললাম, মেটাকুলাস ডিজাইনের অন্যতম স্থপতি। তিনি হাতা গোটাতে তিনি এগোচ্ছেন, চোখ মুখ দৃঢ়, সামনে নেতাকে পাইছি, নেতারে পাইছি বলে কয়েকজন সামনে এগোতে যাচ্ছে, কিন্তু না, নেতা তাকে সরিয়ে দিয়ে তখন বীর দর্পে এগিয়ে চলেছেন। মঞ্চে উঠলেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন একেবারে সাদা ধবধুরস্ত পাঞ্জাবি পরে সার্জিস আলম, তার সঙ্গে তার আইফোন, খুব তার আইফোন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে, তিনি দামি দামি আইফোন এবং দামি গাড়ি চড়েন। নেতা উঠেছেন, নেতা ভাষণ দিতে শুরু করবেন, কিন্তু দেখলাম গলার ভয়েস একটু ম্রিয়মান, কেমন যেন একটু ভয় পেয়েছে, এটা বোঝা যাচ্ছিল। তারপরে দেখলাম তাসমিন জারাকে, আমি অনেকবারই প্রশ্ন করেছি, যেই কাজ হয়ে গেছে অমনি, কাজের বেলায় কাজ ফুরলেই পাজি, সঙ্গে সঙ্গে মহিলাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তাসমিন জারাকে দেখতে পাচ্ছি প্রেস কনফারেন্স থেকে শুরু করে মঞ্চে তিনিও ছিলেন। এবং বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মহিলাদের মিছিল তার মধ্যে বেরিয়েছে, তারাও চাইছে সমান অধিকার, বৈষম্যের নিরসন, লিঙ্গ বৈষম্য যাতে না থাকে। আর এগুলো নিয়ে তো বেজায় ফাপড়ে, চারিদিক থেকে ফাপড়ে পড়েছে এনসিপি। এবং এই বিষয়কে লিঙ্গ বৈষম্যের ব্যাপারে কি অবস্থান হবে, এই ব্যাপারে তো জামাত বা অন্যান্য ইসলামিক ঐক্যজোট তারা তো নির্দিষ্ট করে কোনো কিছু এখনও বলেননি। ফলে এই সুযোগে দাপিয়ে ক্যাম্পাসে দেখলাম রাতের বেলা তারা বেরিয়ে পড়েছেন এবং এই মোবাইলের যে টর্চ জ্বালিয়ে তারা নিজেদের মধ্যে সংহতি তৈরি করেছেন। তো যাই হোক, আজকে এই ঘটনা যখন দেখলাম, তারপরে দেখলাম মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল। তার কারণ ব্যাপকভাবে স্টোন পেল্টিং করা শুরু করলো, পাথর ছুটতে শুরু করলো ছাত্রলীগ, যুবলীগ, যারা ফ্যাসিবাদের দোসর এবং নিজেরা যারা মনে করছেন যে মুক্তিযোদ্ধা মতো তারা লড়াইটা দিলেন। আমি শুরুতেই কথাটা বলেছিলাম যে গোপালগঞ্জ, অনেক আগে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম 20টা জেলা আছে, প্রায় 64টা জেলার মধ্যে 20টা জেলা আছে যেটা এক একটা গোপালগঞ্জের মতোই দুর্গ বলা যেতে পারে। সেখানে আওয়ামী লীগ যদি মনে করে বা ছাত্রলীগ বা যুবলীগ যদি মনে করে যে তারা পথে নেমে রেজিস্ট্যান্স দেবে, তারা সেটা করতে সক্ষম। কিন্তু স্বাভাবিকভাবে যেখানে নেত্রী নেই, তিনি ভারতে রয়েছেন এবং তার সাথে অন্যান্য অনেকেই নেই, সিনিয়র লিডারশিপ বলে কিছু নেই, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক ছাত্রলীগ বা যুবলীগের মধ্যে একটা কুণ্ঠাবোধ তো থাকবেই, কীভাবে আন্দোলনকে পরিচালনা করতে হবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয়, ক্ষমতার তো একটা ওয়েট থাকে, ক্ষমতায় থাকলে এইসব জিনিস তখন আসে না। এমনি একটা মেকানিক্যালি মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধরে নিয়ে বয়ে নিয়ে বেড়ানো। কিন্তু যখন আর কি সত্যিকারের রণাঙ্গনে নামতে হয়, তখন বেরিয়ে আসে অন্য রূপ। সেই রূপটা কিন্তু দেখা গেল, তাদের হাতে কিন্তু শুধুমাত্র ইট পাটকেল পাথর, এবং দেখা গেল সেনাবাহিনীর বিপরীত প্রান্তে সবচেয়ে বেশি জমায়েত, বাম পাশে জায়গায় দেখলাম যে সেখানে জমায়েত, এবং অলিগলি থেকে জমায়েত, অর্থাৎ অলিগলি থেকে ইট আসছে, ওখানে চেস করতে গেলে বাঁদিক থেকে আসছে ডানদিক। ফলে একটা এমন পরিস্থিতি, একজনকে তো দেখা গেল এমনভাবে তাকে গ্রেপ্তার করেছে, ধরা পড়ে গেছে, সে তখন আহত মাটিতে শুয়ে রয়েছে, যে আসছে সেনাবাহিনী বুট দিয়ে লাথি মারছে তাকে। ক্যামেরা চলছে, এই ফুটেজটা দেখলাম। সেনাবাহিনী একজন রাজনৈতিক কর্মীর সাথে কী ধরনের আচরণ করছে সেটা দেখলাম আর কি। সেনাবাহিনীর উপর আক্রমণ হওয়াটা যেমন ঠিক নয়, এটা যে কেউ মানুষই বলবে, কিন্তু তাই বলে সেনাবাহিনী, সে তো প্রশিক্ষিত বাহিনী, সে তো একটা অর্ডারকে মেনে চলে। দেখা যাচ্ছে যে পারছে সে লাথি মারছে খুব বিভৎসভাবে।
আমার তো মনে পড়ে যাচ্ছিল এই রে, আবার কেউ না এসে আবার তাকে পাথর ছুঁড়ে মেরে দেয়। যা পরিবেশ পরিস্থিতি দেখেছি, একটা জটিল কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে আজকে বাংলাদেশ দাঁড়িয়েছে। সর্বশেষ যা দাঁড়াবে তাতে এই যে ওখান থেকে যে রেজিস্ট্যান্সটা শুরু হলো, এটা দাবানলের মতো ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায় এবং ছড়াবে। একদিকে যেমন সেনাবাহিনীর উপর একটা চাপ তৈরি হবে, ইউনূস সাহেবের উপর একটা চাপ তৈরি হবে, এবং তার সাথে কিন্তু আওয়ামী লীগ এই প্রথমবার হচ্ছে রাজপথে দেখা গেল তাদের যে শক্তি, সে শক্তি প্রদর্শন করলো তাদের একেবারে যেটা হচ্ছে চিহ্নিত গড় সেই গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জের গোপালেরা তারা কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে তাদের লড়াই তারা দিয়েছেন। তাদের ভেতরে ক্ষোভ আছে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, কেন সেনাবাহিনীর উপর পাথর এসে পড়লে সেনাবাহিনী এমনিতে ছেড়ে দেবে না, ছেড়ে দেওয়ার কথাও নয়। তারা গুলি চালিয়েছে। এখন কতজন হতাহত হয়েছে সেই বিষয়টা জানা নেই, তবে যেভাবে গুলি চলেছে তাতে অনেকে যে ইনজিওর্ড হবেন এতে বলার কোনো অপেক্ষা রাখে না। এবং একটা ব্যাপক সমাবেশ তারা করতে পেরেছিল এবং আগের থেকে জানান দিয়ে দিয়েছিল, এবং এনসিপি ততোধিক প্রস্তুতি ছিল না। তারা একটা কর্মসূচি পালন করতে নেমেছে। আর এক বছর আগে সেই জুলাই তো আর জুলাই আজকে 2025-এ জুলাইয়ে নেই। তার কারণ হচ্ছে ইতিমধ্যে মানুষের অনেকটা মোহভঙ্গ হয়ে গেছে। তারা দেখেছে যে কোনটা হলো, কি সংস্কারটা হলো। দেশে একটা সংস্কার হতেই পারে, সংস্কার সবসময় চলমান প্রক্রিয়া। সংস্কার কি হলো সেটা তারা জানতে চাইবে। আজকে গোটা শ্রমিক শ্রেণী বা কৃষক শ্রেণী, যাদের একটা বড় অংশ শ্রমিক লীগ বা কৃষক লীগ করেন, তারাও তো তাদের এই ছাত্রলীগ বা যুবলীগকে অনেকটা উৎসাহ দিয়েছেন। কেন চোখের সামনে দেখা গেছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কীভাবে ব্যাপক ছাঁটাই মন্দা নেমে এসেছে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বাংলাদেশ কোথাও একটা জায়গায় ফুঁসছে। এই যে ফুঁসছে এর মধ্যে আজকের ঘটনা একটা দাবানল পরিস্থিতি তৈরি করবে আভ্যন্তরীণভাবে। এবং বিএনপিকে যে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, বিএনপি শুরুর দিকে নির্বাচন চাইছিলেন, নির্বাচন তারা করাতে পারেনি, তাদের সেই জোশ তারা দেখাতে পারেনি। বরঞ্চ তাদের যারা ছাত্র সংগঠন, ছাত্র দল বা যুব দল, তারা তোলাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারা ভেবেছিল ইউনূস তো একটা দুর্বল সরকার, এবং যেহেতু 15 বছর ধরে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, তাদের একটা বোনাফাইডিটি জন্মে গেছে। অর্থাৎ তারা নিজেদের কাজকে তারা একটা নিজেরাই ন্যায্যতা দিয়ে দিয়েছে। এই সমস্ত ঘটনাগুলোর থেকে বলতেই পারেন টাইমলাইনে কেউ আবার ভারতবর্ষে বসে এরকম জ্ঞান মারছেন। জ্ঞান দিচ্ছে না ভাই, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে গোটা পৃথিবীর ফুটেজ আমি বিশ্লেষণ করে সমস্ত ধরনের দেখি, ইন্ডিভিজুয়াল কে কীরকমভাবে ছবি তুলছে, তারপর বিভিন্ন যে সমস্ত নিউজ চ্যানেল যারা রয়েছে তারা কিভাবে করছেন। এটা আমার বিশেষভাবে আগ্রহের একটা দিক, বরাবরই এটা ছিল। এবং এই ছবি দেখে যেটুকুনি বুঝতে পারছি এবং তথ্য যা বলছে, তাতে এই মুহূর্তে যে অগ্নিগর্ভ পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা অন্তত 20টা জেলায় কিন্তু এর একটা প্রভাব থাকবে। এবং এনসিপি, দেখুন এনসিপি প্রতি আমি অনেক সময় অনেক কিছু বলি, তাদের যে রিডিকুলাস ডিজাইন, আবার ভুল, মেটাকুলাস, এই মেটাকুলাস আর রিডিকুলাস এই দুটো না গুলিয়ে যায় আমার মাঝে মধ্যে। এমনিতে এটা হয় আর কি, কেন জানি না, হয়তো বয়সের কারণেও হতে পারে, ক্ষমা করে দেবেন। তো এই রেডিকুলাস ডিজাইন, না মেটাকুলাস ডিজাইনের যারা আর কি প্রবক্তা, তাদের উদ্দেশ্যে বলি, ভাই আপনারা আমার তো শ্রেণীশত্রু নন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় 25শে মার্চের ঘটনায় যারা টার্গেট করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, বিশ্বের নাকি এক সেরা সেনাবাহিনী, তারা ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা ভয় পায়নি, জানতো নিশ্চিত মৃত্যু, সামান্য একটা হয়তো সামনে একটা ইট পেয়েছে তা দিয়েই তারা লড়তে নেমে গেছে। এরকম একটা গণহত্যা যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে করা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্যরকম হবে, এটাই এক্সপেক্টেড। তো তাদের উদ্দেশ্যে বলি যে কোথাও একটা গিয়ে আন্দোলন বা কোনো কিছু একটা ডিজাইন দিতে হয়। আচ্ছা, বৈপ্লবিক সংস্কার কি করতে পেরেছেন? মুখে যত জোরগোলায় আপনারা বিপ্লবের কথা বলেন, কোন বৈপ্লবিক সংস্কারটা হয়েছে? একটাও করতে পারেননি। একটা স্থানীয় কোনো বাজারকে খুব সুন্দর রূপ দিতে পেরেছেন? পারেননি।
বরঞ্চ হচ্ছে সংখ্যালঘুর অনেকগুলো দোকানপাট জ্বালিয়ে দিয়ে তাকে একেবারে নিরন্ন, তাদের মহিলাদের বিবস্ত্র করা, এই সমস্ত কাজগুলোর সময় আমি বলছি না আপনারাই করেছেন, হয়তো অনেকেই করতে পারে। মব, এই যে মবের বিরুদ্ধে কখনো দাঁড়িয়েছেন? একবারও মনে হয়নি যে বিপ্লবীরা কখনো মবের উপর দাঁড়ায় না? তাদের চেতনার মান থাকে অন্য একটা লেভেলের, এবং সেখানে একটা ইমান থাকতে তো হয়, একটা আইডিওলজি তো থাকে। কোথায় সেটা দেখালেন? একটা কোনো বৈপ্লবিক সংস্কারের কথা বলুন, করতে পারেননি। বিচার বিভাগ, সেই জায়গাটা গিয়ে হুমকি ধামকি, তার কারণ না বিচারপতি থেকে শুরু করে সমাজের যারা বিচার দেন তারা তো কেউ হচ্ছে ক্যারাটে জানা লোক নয়, বা তারা মার্শাল আর্ট বা কুংফু স্পেশালিস্ট নয়, বা তারা প্রচুর সিকিউরিটি গার্ড নিয়েও চলেন না। ওটা আর্মির জেনারেলদের পক্ষে সম্ভব, বা পুলিশের শীর্ষকর্তার পক্ষে সম্ভব। তাদের সাথে কি ঠিকঠাক ব্যবহার করেছেন? গোটা বাংলাদেশে মানুষের জন্য কোন জাস্টিসটা আপনারা এনে দিতে পেরেছেন? পারেননি। তাই সম্মুখ সমরে তাদের দিকে এগোবার আগে বা হচ্ছে চ্যালেঞ্জ ছোড়ার আগে শুধু সেনাবাহিনীর উপরই ভরসা করে থাকবেন? সেদিনও ছিলেন, মাঝখানে ফাঁক পেলে হচ্ছে গালিও দিয়ে দেন তাদের। নিজেদের আখেরটুকু বুঝে নাও, এই ধরনের মানসিকতা তো ভোগবাদী সমাজেরই লক্ষণ। সেই ভোগবাদী সমাজের যে চেহারাগুলো আপনাদের মধ্যে ফুটে উঠেছে, আমি কিছু বলছি না, আমি ভিডিও ফুটেজ এবং অনেক মানুষের বাইট এবং বহু মানুষের সাথে তারা আমাকে জানিয়েছে, ব্যক্তিগতভাবে জানিয়েছে আপনারা এইগুলো করেন, এবং আপনারা মববাজিকে উৎসাহিত করেছেন, মানুষকে যাতে একদম ভীত সন্ত্রস্ত দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ কিন্তু যখন ঘুরে দাঁড়ায়, সে প্রচণ্ড শক্তি বা এনার্জিকে নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। তাই খুব সাবধানে এগোন, তার কারণ ভবিষ্যৎ তো প্রত্যেকেরই আছে। এটা কিন্তু কোনো হুমকি হিসাবে বলছি না, এটা একটা অ্যান্টিসিপেট করতে পারছি। আজকের গোপালগঞ্জের গোপালেরা যা দেখালো তা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা হিসাবেই চিহ্নিত থাকবে। তার কারণ গত জুলাই মাস থেকে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে দেখছিলাম যে প্রত্যেক দিন কীভাবে নাস্তানাবুদ হচ্ছেন শেখ হাসিনা এবং হচ্ছে ছাত্রলীগ। মাথায় হেলমেট চড়িয়ে বেরোচ্ছে বটে, কিন্তু তারপর হচ্ছে ক্ষতবিক্ষত হয়ে ফিরছে। তারপর প্রায় একটা বছর ধরে ক্রমাগত হচ্ছে এদিক ওদিক করে বেড়ানো, বহু রক্তক্ষয় তাদের হয়েছে। তারপরে হয়তো তারা সেদিনের মুক্তিযুদ্ধের স্পিরিটটা ফিরে পেয়েছেন। এভাবেই হয়, এভাবেই হচ্ছে গড় কখনো কখনো রক্ষা করতে হয়। কারণ সেনাবাহিনীর সংখ্যা জনগণের একটা অংশ থেকে প্রশিক্ষিত একটা সেনাবাহিনী তৈরি হয়। তাকে যদি অর্ধচন্দ্রাকারে ঘিরে ফেলে জনতা, তার পক্ষেও লড়াইটা কঠিন হয়। তবে বারবার এই কথাটা বলেছি, বাংলাদেশ সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছিল জুলাই এবং অগাস্ট মাসে 2024 সালে, সে দায়িত্বও তাদের পালন করা উচিত। ভুলে গেলে চলবে না, সেনাবাহিনী নিজের দেশের জনগণের উপর কিন্তু কখনো গুলি চালায় না। ভারতের সেনাবাহিনী এই কাজ করে না। নিজের দেশের জনগণের উপর গুলি চালানো গর্হিত অপরাধ। তার কারণ সেনাবাহিনীর কাজ তাদেরকে রক্ষা করা। আওয়ামী লীগের যারা ছাত্র বা যুবদল করেন, তারাও বাংলাদেশেরই তো নাগরিক। তাদের উদ্দেশ্যে গুলি যদি চলতে থাকে, তাহলে এটা সেনাবাহিনীর যে মান মর্যাদা, সেটা খাটো হয়। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, এই পরিস্থিতির দিকে নজর রাখব। আজকের অ্যাকশন রিয়াকশানে আমি সুজিত চট্টোপাধ্যায় আজ এই পর্যন্তই থাকছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দেবেন, এবং আপনাদের কমেন্ট, আমাদের যে টিম তারা খুব ধৈর্য সহকারে এটাকে পড়েন। সুতরাং আপনারা কমেন্ট করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।